আমাদের নিরীহ লোকদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে। আমাদের নিরীহ লোকদেরকে, নিরপরাধ লোকদেরকে থানায় নিয়ে বন্দুক বুকে ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে। আমার উপজেলা উল্লাপাড়ার ওসি তাজুল, ওর কোনো ক্ষমা নাই। আমাদের একজন বড় ব্যবসায়ী ইয়াং তরুণ নেতা সাইদুর রহমানকে থানায় নিয়ে গুলি করে হত্যা করেছে। আমরা নির্দেশ দিয়েছিলাম আমরা আইন হাতে তুলে নেব না। একজন লোক মরে নাই। জামাত যদি নির্দেশ না দিত গোটা দেশ তামা হয়ে যেত। এত জুলুম করা হয়েছে জামাতের উপরে, কিন্তু আমরা ব্যক্তিগত কোনো প্রতিশোধ নেই। আমরা কি নিশ্চিত নেই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 5ই আগস্টের পরে এখন জনগণের দাবি, 1 নম্বর দাবি হলো গণহত্যার বিচার করতে হবে। গণহত্যা চালানো হয়েছে না? বলেন, মাত্র 36 দিনের আন্দোলনে বিশেষ করে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের গরিবের সন্তান আবু সাইদ এইভাবে বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে। তার বিশ্বাস ছিল জনগণের পয়সায় পরিচালিত, জনগণের পয়সায় বেতনভুক্ত কর্মচারী এই পুলিশ তার বুকে গুলি চালাবে না। কিন্তু পরপর 3টি গুলি করা হয়েছে তাকে, আপনারা জানেন, এবং ওই জায়গায় সে নিহত হয়েছে। তারপর থেকে মাত্র, ওইটা কয় তারিখ ছিল? 16 তারিখ ছিল। ওই সময়ে আবু সাইদ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আন্দোলনের নতুন মোড় নিয়েছে। এই 16 তারিখের পর থেকে 36শে জুলাই বলে, মানে 5ই আগস্ট পর্যন্ত এই 20-21 দিনে 2000-এরও অধিক মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। ঢাকার অলিতে গলিতে ছাত্র জনতার লাশ পড়েছিল, কিন্তু জনগণ রাজপথ গণহত্যা চালিয়েও কারফু, আর্মির ব্যারিকেড, ইন্টারনেট বন্ধ, সব কিছুকে উপেক্ষা করে রাজপথে ছাত্র জনতার মিছিল সামনের দিকে যখন গণভবনের দিকে যাচ্ছিল, তখনই শেখ হাসিনা পালিয়ে গেছে। দেখেন, ভাত রাঁধছিল অনেক বড় বড় মাছের চাকা দিয়ে, হেঁটে কিন্তু খায়া যেতে পারেন নাই। জানেন তো আপনারা, খায়া যেতে পারছে? খায়া যেতে পারে নাই। চাচা আপন যান বাসা, ভাত টাত রেখেই চলে গেছে। আমার এটা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। এটা হলো জনগণের এখন 1 নম্বর দাবি। ইতিমধ্যেই যে ট্রাইব্যুনালে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোসরদের বিচার শুরু হয়ে গেছে। আমরা আজকের এই সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে এই বিচার দ্রুত করে গণহত্যার সাথে জড়িত যারা, তাদেরকে বিচার করে ফাঁসি কার্যকর করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শুধু গণহত্যার সাথে জড়িত তাদের বিচার নয়, এখনো সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের অনেক দোসর আছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, গ্রেফতার করতে হবে, বিচারের মুখোমুখি তাদেরকেও করতে হবে। 3 নম্বর দাবি বাংলাদেশের জনগণের, আওয়ামী ফ্যাসিবাদের আমলে 2 কোটি ভুয়া ভোটার তৈরি করা হয়েছিল। এখন ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। আমি আরো অনেক মিটিংয়ে বলেছি,
আজকে সকালেও ঢাকার মিটিংয়ে বলছি, এই গোজামিলের ভোটার তালিকা বাংলাদেশের জনগণ মানবে না। এই 2 কোটি ভোটার আপনারা, এই ভুয়া ভোটার আপনারা কেমনে বাদ দিবেন এটাকে নিশ্চিত করেন। আর 8 সালে নির্বাচনের আগে আপনার ভোটার তালিকা হালনাগাদ হয়েছে। 8 সালের পরে কয় বছর গেছে বলতে পারবেন নাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রায়গঞ্জ তালাশ থানার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের জনাব সভাপতি, রায়গঞ্জ উপজেলা জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব আলী মর্তুজা, আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, এই অঞ্চলের কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর মাওলানা আব্দুস সামাদ, আজকের এই সমাবেশের অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, জেলা উপজেলা স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত প্রিয় সংগ্রামী রায়গঞ্জ তারাস উপজেলার ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাকে যখন কোমরে এবং 2 পায়ে লোহার বেরি পরায় কোটে উঠানো হতো, আমি দেখতাম কোটে যে সকল নারী এবং পুরুষেরা তাদের স্বজনদেরকে দেখার জন্য যেতেন, আমাকে যেহেতু বহু লোক চেনে দেশের, আমি দেখতাম দূর থেকে তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি তখন হাসতাম। আমি হাসতাম এই কারণেই, যুগে যুগে এ মহান আন্দোলনকে বিজয়ী করার জন্য অসংখ্য নবী রাসূলকে হত্যা করা হয়েছে। এই আন্দোলনকে বিজয়ী করার, আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী সহ অসংখ্য নেতা কর্মীকে বিচারের নামে মিথ্যা মামলা সাজিয়ে, প্রহসন করে, নাটক করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তাদের তুলনায় আমার কোরবানি ত্যাগ অনেক কম। আর আমি এটাও মনে করতাম যে নসিহত করেছিলেন হযরত লোকমান আলাইহিস সালাম, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার সন্তান, হে আমার পুত্র, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত থাকো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, আর সকল পরিস্থিতিতে বিপদ আপদে ধৈর্য অবলম্বন করো,
ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো সবচেয়ে সাহসিকতার কাজ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই দেশের রাজনীতি ফ্যাসিবাদের যে দোষর, দীর্ঘদিন যারা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছেন, এই শাসনের অবসান হয়েছে। একথা সত্য। রাজনৈতিক নেতারা আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, কিন্তু ফ্যাসিবাদের পতন হয় নাই। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের ছাত্র সমাজ যে আন্দোলন শুরু করেছিল কোটা সংস্কারের দাবিতে, এই আন্দোলন কোনো দলীয় আন্দোলন ছিল না, এই আন্দোলন কোনো ব্যক্তির আন্দোলন ছিল না, এই আন্দোলন ছিল ছাত্র সমাজের অধিকার আদায়ের আন্দোলন। এই আন্দোলনও ফ্যাসিবাদী শাসনের বৈশিষ্ট্য হলো সরকারের বিরুদ্ধে যা যায় কোনোটাই সহ্য করতে তারা পারে না। অতীতের মতো যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে তাদেরকে রাজাকার, আলবদর, ৭১ ইত্যাদি ইত্যাদি বইলে ট্যাগ লাগায়া আন্দোলন শেষ করার চেষ্টা করেছে। এবং হাসিনার এই স্লোগানই ফ্যাসিবাদের দোসর, ভারতের তাবেদার, দালাল ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত করেছে। আপনারা শোনেন নাই, ছাত্ররা যখন হাজার হাজার মানুষের গণহত্যার পরেও রাজপথ ছাড়েনি, পুলিশ অফিসার তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করছেন ফোনে যে স্যার, একটা গুলি করলে একটা মরে, বাকিরা তো নড়ে না। তখন শেখ হাসিনা ধরে নিছে নিশ্চয়ই এরা শিবির। আমার কথা কি বুঝতে পারছেন? এবং এটা মনে করেই তিনি বলেছেন এরা সব রাজাকারের বাচ্চা। তখন ছাত্ররা স্লোগান দিয়েছে কি, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, বলছে কে স্বৈরাচার। বাংলাদেশের মানুষ আর এই গান আর গায়ে শোনে না, এটা আবার কেউ কেউ গাওয়ার চেষ্টা করতেছে। এ ব্যাপারে কিছু বলবো না আমি, এটা জনগণের জন্য যথেষ্ট। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মিথ্যা বলে, মিথ্যা বক্তব্য দিয়ে এই জাতিকে আর বিভ্রান্ত করা যাবে না। এটা টের পাইছে ফ্যাসিবাদের মূল ব্যক্তি শেখ হাসিনা, পায় নাই টের? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ফ্যাসিবাদের পর, ফ্যাসিবাদী শাসনের পতনের পর দেখেন, আসলে তো কথায় কথা এসে যায়। হাসিনার পতন হবে কেউ মনে করছিল? আপনারা মনে করছিলেন? রাজনৈতিক দলের নেতারা মনে করছিলেন? আমরা তো জেলখানায় ছিলাম। জেলখানায় খালি আমাদের দল না, আরো বহু দলের লোক ছিল না? বলেন ছিল কিনা? তাগারে আলোচনা তো আমরা শুনছি। সবাই ধরে নিয়েছিল যে ৪১ সাল, কে ধরছিল কিনা? কিন্তু ৪১ সাল পর্যন্ত থাকতে পারছে। এতে বোঝা যায় মানুষের পরিকল্পনা সব বাস্তবায়ন হয় না। মানুষের উপরে একজন মহা ক্ষমতাবান আছে, তার পরিকল্পনা অনুযায়ী ৫ই আগস্টের পরিবর্তন হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ৫ই আগস্টের ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ এবং পালিয়ে ভারতে যাওয়া। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমাতান ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের কথা বহু লোকের জন্য, বহু জালেমের জন্য, যারা জুলুম করেছে জনগণের উপর, দুনিয়াই অন্ধকার হয়ে গেছে। হয় নাই? বাংলাদেশের একজন বিচারপতিকে
আমি সকালে ঢাকার এক সম্মেলনের কথাটা বলছি। বাংলাদেশের একজন বিচারপতিকে পাওয়া গেছে হলো সিলেটের বর্ডারে। নাম জানেন নাকি আপনারা? নাম আমি বলতে চাই না, এটা জানেন আপনারা। যদি তার একটা নাম আছে না, তার একটা নাম আছে, আবার জনগণ একটা নাম দিছে তাকে। এই ভদ্রলোকে পাওয়া গেছে সিলেটের জঙ্গলে বর্ডারে। আমি বলি যে ভাই আপনি হলেন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, ওখানে গেলেন কেন? আবার জঙ্গলে গেছেন কেন? আবার পাওয়া গেছে তাকে কলার পাতা গায়ে দেওয়া অবস্থায়। আচ্ছা বলেন তো আপনি কলার পাতা গায়ে দিলেন কেন? আসলে সবাই জানে গেছিল পলানোর জন্য আর কি, পলাইতে গেছিল, কিন্তু ধরা পড়ছে হলো ওখানকার বিডিআর এর সদস্যদের হাতে। এরপরে জনগণ তাকে নিয়ে আসছে কিভাবে? গলায় গামছা লাগায়। গলায় গামছা গ্রামে লাগায় কাকে জানেন নাকি আপনারা? চোরে। খালি চোর না ছেঁচড়া চোর? ছেঁচড়া চোর। খালি তার জন্য নয়, বহু মানুষের জন্যই অন্ধকার হয়ে গেছে। বাংলাদেশের এই 15.5 বছরে, 15 বছর 7 মাস 5 দিন সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে কোন দলের লোকেরা? বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ প্রথম সারির এক সিরিয়াল অনুযায়ী 11 জন নেতাকে হত্যা করা হয়েছে। কিন্তু জামাতের লোকেরা কেউ পালায় নাই। পালাইছে? কেন পালায় নাই? পালায় নাই এ কারণেই, জামাতের নেতারা কোনো অপরাধ করে নাই, কোনো দুর্নীতি করে নাই, কোনো চাঁদাবাজি করে নাই, কারোর খাত জমি দখল করে নাই। তারা জানে তাদের অপরাধ এই বাংলাদেশে তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আন্দোলনের নেতৃত্ব দেয়। এটার কারণে তারা কেউ পালায় নাই। আমাদের দেশেও এক নেত্রী কইছিল না, অমুকের বেটি পালায় না, কইছিল কি না? পালাইছে আগে না পরে? আমি ওই দলের লোকদেরকে বলি যে ভাই হিসাব করে কাম করেন, আপনাদের রেখে কিন্তু উনি বিমানে উড়ে চলে গেছে। আপনাকে কি পরিণতি হয়েছে যদি জামাত কঠিন সিদ্ধান্ত না নিত? শেখ হাসিনা এবং আরেকজন তার সাধারণ সম্পাদক, কি নাম? আমি কাউয়া কাদের কইতে চাই না, ওবায়দুল কাদের। উনি বলছিলেন না যে শেখ হাসিনা সরকারের পতন হইলে 5 লাখ লোক একদিনে মরব, কিন্তু একজন লোক মরছে। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নির্দেশ দিয়েছিলেন অন্যায়ভাবে বিচার হাতে তুলে নেওয়া যাবে না। কিন্তু 16-17 বছর, এই 16-17 বছরের মানুষ ভোটার হয় নাই, ভোটারের বয়স হয় নাই, তা আপনি জোড়া তালিকা করবেন কেন? আপনি জোড়া তালিকা ভোটার তালিকা করবেন কেন? আমরা বলেছি একটা ফ্রি ফেয়ার ক্যারিবল ইলেকশন, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা প্রয়োজন সব করতে হবে, যেন কোনো প্রকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না। এই জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই, জীবন দেয় নাই, আহত হয় নাই, পঙ্গু হয় নাই। আমরা যারা রাজনীতি করি, আমরা তো বক্তৃতা করতেছি, কিন্তু যে সব লোক জীবন দিছে, যে পরিবারগুলি, রাজশাহীতে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আমরা জানাজায় গিয়েছিলাম। ছাত্র শিবিরের রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক, টকবগে 20-21 বছরের যুবক আলী রায়হান, যাকে গুলি করে হত্যা করা হয়েছে, তার জানাজায় আমরা গিয়েছিলাম। সেখানে যেই আমরা কয়েকটা পরিবার শহীদ পরিবারে গিয়েছি, একটা পরিবার ছিল খুবই গরিব, রিক্সা চালায় সবাই। একজন
সম্ভবত গার্মেন্টসের কর্মী ছিল, যে শহীদ হয়েছে তিনি গার্মেন্টসের কর্মী ছিলেন। তার পরিবারের লোকেরা আসলেন, তার মধ্যে একদম টকবকি এক যুবতী, তিনিও আসলেন পরিবারের সদস্যদের সাথে। আমরা যখন জিজ্ঞাসা করলাম যে আপনারা কেমন আছেন, সবাই বললো যে ভালো আছি, মেয়েটাও বললো ভালো আছি। তখন বলতেছিলেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি তো 6 মাসের অন্তঃসত্ত্বা, আমার এই সন্তান হলে আর কোনোদিন বাপ বলে ডাকবে কাকে? আমরা কি এটা ভাবছি? ওই পরিবার কত অসহায় হয়ে পড়েছে। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এখন থেকে তুমি এবং তোমার অনাগত সন্তান জামাত পরিবারের সদস্য। আরেক পরিবারে আমরা গিয়েছি, সচ্ছল পরিবার, জামাতেরই পরিবার। তারা 21 বছরের প্রথম সন্তান, 21 মাসে 21 দিনের। ওই সন্তানের দাদা দাদি নানা নানি সবাই বলতেছিলেন যে আমার এই নাতি যখন কথা শিখবে তখন তার বাপ বলে কাউকে ডাকতে পারবে না। এগুলো চিন্তা করার বিষয় আছে কিনা বলেন? এই যে শহীদরা রক্ত দিলেন, জীবন দিলেন, আহত হলেন, পঙ্গু হলেন, এই বাংলাদেশ কি আবার কোন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য না। বাংলাদেশ হবে আগামী দিনে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। বাংলাদেশের মাটি থেকে এই ফ্যাসিবাদী হাসিনা নির্বাচনকে নির্বাসনে দিয়েছে। এই বাংলাদেশের মানুষ গত 20 বছর ভোট দিতে পারে নাই। 8 সালের যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচন হয়েছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন শেখ হাসিনার পার্শ্ববর্তী দেশের ত্রিপক্ষীয় সমঝোতার নির্বাচন। কোন সিটেকে পাস করবে এটা আগের থেকেই ঠিক করা ছিল। আর 14 সালের নির্বাচন তো আপনারা জানেনই, 300-র মধ্যে 154 বিনা ভোটে, আর বাকি আসনে ভোটাররা ভোট দিতে, আপনাদের জানা থাকার কথা ওই সময়কার কথা যারা বড় ছিলেন, 14 সালের নির্বাচনে 1000 কেন্দ্র ছিল, 1 ভোটও পড়ে নাই। তাহলে কিরকম নির্বাচন হয়েছে? আর 18 সালে যে নির্বাচন হয়েছে, দিনের ভোট কখন হয়েছে? রাইতে। একজন পুলিশ কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে খান ভাই আপনারা তো কোন দিনের ভোট রাইতে হয়েছে, ভোট তো বিকাল বেলায় আমরা সেরে নিছি। মানে আগের দিন বিকেলেই যেখানে যেখানে 4 দলীয় জোটের শক্ত প্রার্থী ছিল ওগুলা আগের দিনই শেষ করে দিয়েছে, তার মধ্যে উল্লোপড়া একটা। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আর 24 সালে যেটা হয়েছে কি, আমরা আর মামুরা, আমি আর মামু, কি নির্বাচন হয়েছে না? নৌকর প্রার্থীও যে, দামি প্রার্থীও সে। এ কারণে এই নির্বাচনী সরকারের নাম হয়ে গেছিল দামি সরকার। ঠিক ঠিক কিনা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ? এজন্য আমি আপনাদের কাছে যে আহ্বান জানাতে চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটা চলছে, এখনো বলা হচ্ছে সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। সিন্ডিকেট এখনো আছে। সিন্ডিকেটের সাথে জড়িত যারা ব্যবসায়ীরা বলতেছে খালি মানুষ পরিবর্তন হয়েছে। কথা কি আপনারা বুঝছেন? সিন্ডিকেট এখনো আছে, খালি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে। এই সিন্ডিকেট ভাঙতে হবে। যে বাংলার জনগণ ফ্যাসিবাদী ভারতের সাতাবেদার সরকারকে বিদায় করেছে, সেই জনগণ যদি আবার জেগে ওঠে, এই সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেবো আমরা। আপনারা না পারলে জনগণের কাছে সিন্ডিকেটের লোকদেরকে সাপোর্ট করেন, কিন্তু আমরা বলছি আইন আমরা হাতে তুলে নিতে চাই না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী
চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত, আধুনিক মানবিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের সংগ্রাম করছে। বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, এই যে কোটি কোটি যুবক বেকার, একজন মানুষও বেকার থাকবে না। 18 কোটি মানুষের 36 কোটি হাত আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সুতরাং ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আপনাদের কাউকে চাঁদা দিতে হবে না। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আপনাদেরকে দুর্নীতির কথা বক্তব্যে বলতে হবে না। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল, যে দলে কোনো চাঁদাবাজ নাই, যে দলে কোনো দুর্নীতিবাজ নেই, যে দলে কোনো দখলবাজ নেই। যদি আমাদের দলে এরকম কোন লোকের সন্ধান পাওয়া যায়, আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন, আজকে ঘোষণা দিয়ে গেলাম, তিনি জামাত ইসলামীতে থাকতে পারবেন না। বলেন, এই বাংলাদেশে আর কোন দলের ক্ষমতা আছে এরকম দাঁড়ায় বলার এই কথা বলতে পারবে কেউ? বলেন, বলতে পারবে? আমরা চাই সবাই এই কথা এসে বলেন, দেশটা চাঁদাবাজ মুক্ত হয়ে যাক। এই দেশ তো কারোর বাপের না, এই দেশটা কোনো দলের না, এই দেশ কোনো গোষ্ঠীর না। এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশকে নিয়ে আমরা আর কাউকে সিনেমিনি খেলতে দিব না। এই দেশের জনগণকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না। বাংলাদেশের মানুষ এখন সচেতন, বাংলাদেশের মানুষ এখন সজাগ। অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। শুধু সময়ের জন্য অপেক্ষা করতেছে, শুধু সময়ের জন্য অপেক্ষা করতেছে। ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, বেকার থাকবে না। শুধু তাই নয়, বাংলাদেশে ইসলামী রাষ্ট্রের আওয়াজ উঠে গেছে। উঠছে কিনা বলেন তো দেখি? সর্বত্র গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, সচিবালয় থেকে ক্যান্টনমেন্টে, সর্বত্র, চা স্টল থেকে সচিবালয়ে, সর্বত্রই একটা আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখবো জামাত ইসলামী বাংলাদেশ। বলেন, এই আওয়াজ উঠছে কিনা? এই আওয়াজ উঠছে। এই জন্য আমরা অনেকেই প্রশ্ন করতেছেন যে ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, জামাত যদি ক্ষমতায় যায়, তাহলে মহিলাদের কি হবে? এ প্রশ্ন অনেকে করতেছে না? আমরা বলি, মহিলারা সবচাইতে ভালো থাকবে, কারণ মহিলারা হলেন মায়ের জাতি। মায়ের জাতির মর্যাদা অনেক উপরে। ইসলামী রাষ্ট্র যদি হয়, মেয়েদের জন্য স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, বিসিএস পরীক্ষা থাকবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা। আর ব্যাংকে কোন নারীকে পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে ব্যাংক থেকে টাকা নিতে হবে না। এরকম হইলে কি ভদ্র মহিলাদের জন্য সুবিধা না অসুবিধা? কি আপনারা চান না এটা? আমরা চাই। আবার প্রশ্ন, আজকে আমাকে প্রশ্ন করছেন, একটা লম্বা প্রশ্ন লিখে দিছে যে জামাত যদি ক্ষমতায় যায়, ইসলামী রাষ্ট্র যদি হয়, তাহলে অমুসলিমদের কি হবে? আবার এরকম দেখায়, বোঝেন নাকি? এরকম মানে কি বোঝেন তো? আমরা বলি, ইসলামী রাষ্ট্র হলে সবচাইতে সুবিধা পাবে অমুসলিমরা। অমুসলিমরা সবচাইতে নিরাপদ থাকবে। অমুসলিম একজন নাগরিক হিসাবে তারা সকল অধিকার পাবে। আমরা বলি, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন সবাই বাংলাদেশের নাগরিক হিসাবে একজন মুসলমান যে অধিকার পাবে, একজন অমুসলিমও সেই অধিকার পাবে। একজন মুসলমান যেমন তার ধর্মীয় অধিকার পালন করবে, একজন অমুসলিমও তার সকল ধর্মীয় অধিকার পালন করবে। আমরা বলি, 5ই আগস্টের পর বাংলাদেশের অমুসলিমদের মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়িঘরের পাহারা দিয়েছে জামাত শিবিরের লোকেরা। গেলে
আর কোন দলের পাহারার প্রয়োজন হবে না। ইসলামী সরকার তাদের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন একজন অমুসলিম ভাই, সেটার মধ্যে এটাও আছে যে ইসলামী রাষ্ট্র হয়ে গেলে অমুসলিমদেরকে জিজিয়া দিতে হবে কিনা। আমি বলছি না, এজন্যই দিতে হবে না। এই দেশের নাগরিক হিসেবে তারা ট্যাক্স দেবে, তারা খাজনা দেবে। অমুসলিম হওয়ার কারণে আলাদা করে কোনো জিজিয়া দেওয়ার প্রয়োজন হবে না। তাতে অমুসলিমদের লাভ না লস? আমি অনেক জায়গায় অমুসলিম সমাবেশে বলেছি দেশের, এবং তারাও ভাবা শুরু করেছে জামাতের কাছেই তারা সবচেয়ে বেশি নিরাপদ। আমি অনেক বড় উল্লাপাড়ায় প্রায় 10-15 হাজার অমুসলিম নারী পুরুষের সমাবেশে আমি জিজ্ঞাসা করেছি, এই উল্লাপাড়ায় জামাত শিবিরের লোকেরা কি আপনাদের 1 ডেসিমাল জায়গা দখল জীবনে করছে কিনা? সবাই আওয়াজ করে বলছে, বিশেষ করে মহিলারা, না। আমি বলছি কারো 5 টাকা চাইছে? সবাই বলছে না। আমি বলছি আপনাদের কাছে অতীতে কি জায়গা দখল কেউ করছে? কয় করছে। কারা করছে? এটা কি আর বলা লাগে? যারা জামাতকে ব্যবহার করেছে, জামাতের এই নামটা, নিজেরা মন্দির ভাঙ্গা জামাতকে দায়ী করে, করছে না? আমি তাদেরকে বলছি ভাই, দখলের কামটাও তারাই করছে। আপনি কাছে জায়গা জমি, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, বাংলাদেশের 18 কোটি মানুষ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন দুর্নীতিবাজ এই সমাজে থাকবে না। আপনারা চান না সেটা? ইসলামী রাষ্ট্র হোক, এটা আপনারা চান না? কারা কারা চান? হাত তুলুন তো দেখি। হ্যাঁ, হাত নামান, হাত নামান, স্লোগান বন্ধ করেন। ইসলামী রাষ্ট্র হলে, কথাটা শুনে যান ভালো করে, ইসলামী রাষ্ট্র হলে খালি জামাতের লোকের লাভ না, সবার লাভ। দল মত নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে সকলের লাভ ইসলামী রাষ্ট্র হলে। সাংবাদিকেরও লাভ। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেক সাংবাদিক নিহত হয়েছে, অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছে। আমরা শুধু বলবো, আপনারা সঠিক কথাটা লিখবেন, কালোকে কালো, সাদাকে সাদা বলা শিখুন। দেখবেন সমাজের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, কাজেই আপনারা আসুন, আমরা আমাদের এই প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধশালী, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, আধুনিক, মানবিক, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের লড়াই সামনে এগিয়ে নিয়ে যাই। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামী সরকারের বাংলাদেশ ইনশাআল্লাহ। এটা কোনো দলের সরকার হবে না। আমরা আগেও বলেছি, আমরা রাজা হতে চাই না, জনগণকে প্রজা বানাতে চাই না। এই দেশের মানুষ যদি জামাতকে রাষ্ট্র পরিচালনার জামাতকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা সেবক হব দেশের। আর আপনাদের এই অঞ্চলেও যদি জামাতের সংসদ সদস্য হয়, আপনারা জানেন যে আমাদের দলে কোনো টেন্ডারবাজ নাই, জানেন নাকি? কোনো টেন্ডারবাজ নাই। এই এলাকার উন্নয়নের সকল কাজ আপনারা করবেন ইনশাআল্লাহ। এই এলাকার উন্নয়নের সকল কাজ আপনাদের হাত দিয়ে হবে। এই কলেজের প্রিন্সিপাল সাহেব একটা স্লিপ পাঠিয়েছেন যে কলেজের জন্য কিছু কম। কলেজের জন্য আমাদের জেলা আমির কিছু বলছে। আবারও আমি বলছি, নিমগাছি কলেজ অনেক পুরানো কলেজ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই সুযোগ দেয়, এই কলেজ শুধু নয়, এই এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, নিমগাছি কলেজ সহ সকল প্রতিষ্ঠানের উন্নয়নের কাজে আমরা অগ্রণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আর আমরা আজকের এই বিশাল সমাবেশে
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই পুরনো কলেজটা ভবন থেকে শুরু করে উন্নয়নের কাজে আমরা শুনেছি ওনারা কিছু কিছু উদ্যোগ নিয়েছেন উন্নয়নের কাজে। এই কলেজটাও সেই উন্নয়নের কাজের অন্তর্ভুক্ত থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের পক্ষ থেকে যে চেষ্টা করা দরকার সেই চেষ্টা করবো। আর একটা কথা বলে শেষ করে দেই, যেটা এখন বাংলাদেশের মানুষের মধ্যে গুঞ্জরণ চলছে, নির্বাচন কবে হবে। আমরা বলছি প্রয়োজনীয় সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তবে যেন তেন, আমি শুরুতেই বলেছি কথা, যেন তেন নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই, রক্ত দেয় নাই, পঙ্গু হয় নাই। প্রায় ২৫০০ মানুষ, ২৭০০ মানুষ, কেউ চোখ হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ কান হারিয়েছেন, পঙ্গু হয়ে গেছেন চিরদিনের জন্য। এরা কি এজন্য জীবন দিয়েছে? এজন্য পঙ্গু হয়েছে না। আমরা তবে সরকারকে বলতে হবে প্রয়োজনীয় সংস্কারের নামে আবার বেশি দিন থাকা চলবে না। কাজেই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর আবারও আমরা বলি, আসুন আমরা সবাই মিলে এই দেশটা আমাদের সবার, এই দেশটাকে আগামী দিনে সুন্দর দেশ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করি। আর যাতে কোনো ফ্যাসিবাদ এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, এজন্য দল মত জাতি বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই জনসভার অঙ্গীকার, এটাই হোক আজকের এই মিটিং এর প্রত্যাশা। আসুন আমরা সবাই মিলে সেই পথে এগিয়ে যাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।